সম্মানিত দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি এসএন টিভি বিশেষ সাক্ষাৎকারে। আপনাদের সাথে আছি আমি মাহমুদ হাসান নাইম। আজকে আমরা কথা বলবো মানবতার ফেরিওয়ালা একজন বিশিষ্ট সংগঠক ও সাহিত্যিক, যিনি মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠার মাধ্যমে সমাজে সুবিধাবঞ্চিত ও অবহেলিত মানুষের আর্থসামাজিক উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। লায়ন জিএম কামরুল হাসান, প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান আমার মা ফাউন্ডেশন, সভাপতি বাংলাদেশ সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদ, চেয়ারম্যান পাবলিক রিলেশন ডিপার্টমেন্ট, ইউথ কেরিয়ার ইনস্টিটিউট, বিপণনবিদ, পাবলিক স্পিকার, মেন্টর, বিশিষ্ট কলাম লেখক, জাতীয় দৈনিক ও ম্যাগাজিন, যিনি ছোট বড় মিলে 300টির অধিক পুরস্কারে ভূষিত হয়েছেন। তো দর্শক, চলুন আমরা তার সাথে কথা বলবো। আমি শুরুতেই এসএন টেলিভিশনকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন এবং মোবারকবাদ তাদের এই প্রয়াসের জন্য। আমার মা ফাউন্ডেশন এই নামটি কিভাবে এলো আপনি প্রথমে জানতে চেয়েছেন। আমার মা ফাউন্ডেশন নামটি আমরা গবেষণা করেছি দীর্ঘ সময় ধরে। শুনলে একটু অবাকই হবেন, আমরা দীর্ঘ সময় সামাজিক কার্যক্রম করে আসছিলাম, বাট একটা সুন্দর নাম আমরা সেট করতে পারছিলাম না। তো এই আমার মা ফাউন্ডেশন নামটা রিসার্চ টিম আমরা কাজ করেছি প্রায় 17 বছর। এরপর 2015 সালে 12ই ফেব্রুয়ারি আনুষ্ঠানিকভাবে আমরা আমার মা ফাউন্ডেশন নামটা নিয়ে কার্যক্রম শুরু করি এবং এই কার্যক্রম আমরা এখন অব্যাহত রেখেছি। দুস্থ অসহায় মানুষের সেবা করার ক্ষেত্রে যেমন আমরা কাজ করছি, অসহায় বৃদ্ধ বৃদ্ধা পথশিশু তাদেরকে নিয়ে যেমন কাজ করছি, এবং এই ধরনের কাজ করার পাশাপাশি আমরা দেখলাম এই কাজগুলো শুধু করে বসে থাকলে হবে না। সেক্ষেত্রে আমরা কিছু পরিকল্পনা গ্রহণ করলাম যে আমাদের দেশে নারী উন্নয়নের ক্ষেত্রে বিশেষ করে মায়েদের যে অধিকার থেকে মায়েরা বঞ্চিত হয়, সেই বঞ্চিত যেন না হয় সেজন্য মায়েদেরকে নিয়ে আমরা বেশি কাজ শুরু করলাম। এরপর আমরা দেখলাম যে আমাদের সমাজ বিনির্মাণের ক্ষেত্রে রাষ্ট্রকে এগিয়ে নিতে গেলে মানবিক মূল্যবোধ, সততা এবং নৈতিকতা এই বিষয়গুলো যেন ক্ষয়িষ্ণু। আর সে কারণেই আমরা চেষ্টা করছিলাম যেন এই বিষয়গুলো নিয়ে যদি আমরা কাজ করি তাহলে সকলের জন্যই মঙ্গল হবে। আর সেজন্য এই আমার মা ফাউন্ডেশন প্রতিষ্ঠা করে আমরা এগিয়ে যাচ্ছি। আমার মা ফাউন্ডেশন মায়েদেরকে নিয়ে যেভাবে আমাদের পরিকল্পনা মাফিক কাজ করে যাচ্ছি, পাশাপাশি আমরা দুস্থ অসহায় শিশু বৃদ্ধ বৃদ্ধাদের সহযোগিতা করা, শিক্ষা এবং স্বাস্থ্য খাতে বিশেষ করে গর্ভবতী মায়েদের স্বাস্থ্য এবং আবাল বৃদ্ধ বনিতা যারা দুস্থ অসহায় তাদের স্বাস্থ্য সেবা, এবং আমরা শিক্ষার বিভিন্ন বিষয় নিয়ে কাজ করছি। যেমন এখানে আমরা পথ শিশুদের জন্য পথ শিশু স্কুল রেখেছি, কয়েকটা চলছে। আমাদের গর্ভবতী মায়েরা যারা বিশেষ করে বস্তিতে বসবাস করে তারা তাদের স্বাস্থ্য সেবা থেকে অনেকটাই অজানার কারণে বিভিন্ন রোগ এবং বিভিন্ন সমস্যায় পড়ে থাকে। এজন্য আমাদের 20 জন চিকিৎসকের একটা টিম আছে যারা এই স্বাস্থ্য সেবায় কাজ করছেন, এবং আমরা বিভিন্ন সংগঠনের বা কোম্পানিগুলোর সহযোগিতায় আমরা স্বাস্থ্য সেবা ক্যাম্পেইন আয়োজন করে থাকি। সেখানে আমরা কাজ করি এবং ফ্রি স্বাস্থ্য সেবা ক্যাম্পেইন আমরা দেশের বিভিন্ন জায়গায় এগুলো করছি। আর আপনি যদি বলেন শিক্ষা ক্ষেত্রে একটু বড় সড়ো পরিসরে আমরা যেমন জাতীয় বক্তৃতা প্রতিযোগিতা সারা বাংলাদেশের সকল স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে অংশগ্রহণ করেছে। বর্তমানে আমরা যেমন জাতীয় আমার মা ফাউন্ডেশন জাতীয় রচনা প্রতিযোগিতা এটা চলছে, এবং আপনি শুনে খুশি হবেন যে আমাদের জাতীয় বক্তৃতা প্রতিযোগিতার বিষয়টি ছিল আমার মায়ের জন্য। আমরা তখন দেখেছি আমাদের ছেলেমেয়েরা মায়েদের প্রতি তাদের যে আকর্ষণ, যে টান, তাদের বহিঃপ্রকাশ, যেটা আমাদের সাময়িকীতেও এসেছে। আমরা সাম্প্রতিক সময়ে এবারে তো স্মরণকালে সবচেয়ে বড় ভয়াবহ আকার ধারণ করেছিল ডেঙ্গু, এবং অনেক মানুষের প্রাণহানি ঘটেছে। যারা মারা গেছেন তাদের প্রতি সহমর্মিতা জানাচ্ছি, সেসব পরিবারের প্রতি। তো আমরা দেখলাম আমরা তো আসলে বড় পরিসরে হয়তো করতে পারবো না, কিন্তু আমাদের সাংগঠনিকভাবে যতটুকু সম্ভব সেই প্রচেষ্টা নিয়ে আমরা ঢাকা
বিভিন্ন থানাতে, বিভিন্ন ওয়ার্ডে এবং ঢাকার বাইরে বিভিন্ন জেলায় আপনি আমাদের ছবিগুলো দেখলে, ভিডিওগুলো দেখলে দেখবেন যে সেখানে গিয়ে আমরা ব্যানার, ফেস্টুন এবং মহিলাদেরকে, শিশুদেরকে, যারা পরিবারের অভিভাবক তাদেরকে নিয়ে আমরা উঠোন বৈঠক করেছি। আমরা সেখানে ডেঙ্গুর উপরে সেমিনার করেছি, মানুষকে বোঝাবার চেষ্টা করেছি যে শুক্রবারগুলো করে আমরা বেশি করতাম এগুলা। সন্ধ্যার পরে মানুষের বাসায় বস্তিতে যে তাদেরকে বোঝাতাম, সেখানে আমাদের চিকিৎসকরা থাকতো, যে তারাও বলতো যে কিভাবে এই বর্ণনা, মানুষকে সচেতন করা, মোট কথা। এবং আমরা কতটুকু পেরেছি সেটা বলবো না, তবে চেষ্টা করেছি কিছুটা। এবং এখনো আপনি দেখেছেন বোধহয় আস্তে আস্তে এদিকে বিভিন্ন জায়গায় ব্যানার ফেস্টুনও রয়েছে এবং এই কাজগুলো চলছে। সত্যি বলেছেন যে শিশু সেমিনারের বিষয়ে, আসলে দেশে এবং দেশের বাইরে আমরা দেখলাম যে সবাই আমরা সেমিনার করি বড়দেরকে নিয়ে বিভিন্ন বিষয়ে। তো এই বড়দের সেমিনারের পাশাপাশি আমার মা ফাউন্ডেশন তার যে স্তম্ভগুলো, যে মূলনীতিগুলো নিয়ে কাজ করে, সেখানে হচ্ছে নীতি, নৈতিকতা এবং আদর্শ শিক্ষার ব্যাপারে কাজ করে যাচ্ছে। তো এটা কাদেরকে শেখাবো? আমি বড়কে যদি শেখাতে চাই, সে হয়তো এইভাবে নাও নিতে পারে। তো আমাদের বাচ্চারা হলো কাদামাটি। আমরা এই বাচ্চাদেরকে যদি ভালো কিছু শেখাতে পারি, নৈতিকতা, মূল্যবোধ, চেতনা, দেশপ্রেম, তো সেগুলো হলে হবে কি যে বাচ্চাগুলো বড় হলে তাদের ভিতরে এই চেতনাটা কাজ করবে। সেই থিঙ্কিং থেকে, সেই চিন্তা ভাবনা থেকে আমরা শিশু সেমিনার, এখন আপনি বলতে পারেন এটা কাদেরকে নিয়ে করছি? ক্লাস 5 থেকে ক্লাস 10 পর্যন্ত আমরা বাচ্চাদেরকে নিয়ে, সেখানে তাদের অভিভাবকরা উপস্থিত থাকেন অধিকাংশ, এবং সেখানে গিয়ে একটা পরিবারে শিশুর অবস্থানটা, শিশুর জন্য হ্যাঁ বলুন, কোন কোন বিষয়ে শিশুকে না বলা যাবে না, শিশুকে কিভাবে বোঝাতে হবে, শিশুকে কিভাবে সুস্থভাবে বেড়ে ওঠানো যায়। আমাদের আজকের শিশুই আগামী দিনের ভবিষ্যৎ, এবং একটি সুস্থ শিশু একটি সুস্থ পরিবেশে বেড়ে উঠলেই সেই শিশুটি আগামী দিনে তার আউটপুটটা বেশি দিতে পারবে। সেই জন্যই আমার মা ফাউন্ডেশন চিন্তা করলো যে আমাদেরকে সেখানে হাত দিতে হবে। তো সেই জন্য শিশুরা যখন সেমিনারে অংশ নেয়, এটা শুনতেও ভালো লাগে, শিশু সেমিনার। তো আপনিও সেটা শুনে খুশি হয়েছেন, এবং আমার মনে হয় যারা অংশগ্রহণ করে তারা যেমন খুশি হন, এবং আজকে যারা নতুন শুনছেন আমাদের কাছ থেকে এই ধারণাটা, আমরা গত 3 বছর যাবত এটা করছি। তো যারা নতুন শুনছেন তাদেরকেও ভালো লাগবে যে শিশু সেমিনার এটাও হতে পারে। আমরা আশা করব আমাদের মতো করে অন্যান্য সংগঠনগুলো যদি শিশু সেমিনারের আয়োজন করে এবং শিশুদের মনন বিকাশের জন্য ভূমিকা রাখে, তাহলে নিশ্চয়ই এই দেশ একদিন উপকৃত হবে, নিশ্চয়ই। আমরা সাম্প্রতিক সময় আপনারা দেখেছেন যে এই যে ম্যাগাজিনটা, এটা এই যে জাতীয় বক্তৃতা প্রতিযোগিতা 2018 প্রথমবারের মতো আমরা করলাম, এবং সেখানে আমরা আয়োজন করেছি যে আমাদের ছেলেমেয়েরা অনেক ট্যালেন্ট। আমি নিজেও ব্যক্তি জীবনে একজন তার্কিক ছিলাম, বাংলাদেশ টেলিভিশনে বহুবার অংশ নিয়েছি এই বিষয়গুলোতে, বিতর্ক সংগঠন পরিচালনা করেছি। তো আমার সেই অনুপ্রেরণা থেকে এবং চিন্তার জায়গা থেকে দেখলাম যে আমরা, আমার মা ফাউন্ডেশন শিক্ষা ক্ষেত্রে যে অবদান রাখার চেষ্টা করছে বা কাজ করছে, সেখানে যে শিক্ষা ক্ষেত্রে আমরা হয়তো ওইভাবে যেতে পারবো না, কিন্তু আমরা সকল শিক্ষা প্রতিষ্ঠানকে একটা ছাতার নিচে নিয়ে আসতে পারি একটা বিষয় নিয়ে। তখন আমরা করলাম কি যে আমার মায়ের জন্য শিরোনামে এখানে আমরা এই বক্তৃতা, জাতীয় বক্তৃতা প্রতিযোগিতার আয়োজন করলাম, এবং সারা বাংলাদেশে কয়েক হাজার ছেলে মেয়ে সেখানে অংশগ্রহণ করেছে। আমরা তাদেরকে অ্যাওয়ার্ডগুলো দিয়েছি, এবং সেখানে তারা মাকে নিয়ে লিখেছে, মাকে নিয়ে বক্তব্য উপস্থাপন করেছে, এবং সেখান থেকে আমরা অনুপ্রাণিত হয়ে এবছর আমার মা ফাউন্ডেশন জাতীয় বক্তৃতা প্রতিযোগিতা 2019 আয়োজন করেছি। আগামী 20 ডিসেম্বর এটার পুরস্কার প্রদান করা হবে, এবং আপনি জেনে খুশি হবেন এখানে একটু ভিন্নতা আছে। যেমন ক্লাস 5 থেকে 10 পর্যন্ত আমরা রেখেছি মহান বিজয় দিবস 2019। তারপরে বিষয়টা হচ্ছে ইন্টারমিডিয়েট লেভেলে, সেখানে আমরা রেখেছি বঙ্গবন্ধু ও বাংলাদেশ। তৃতীয় অনার্স মাস্টার্স লেভেলে এই বিভাগে আমরা রেখেছি ডিজিটাল বাংলাদেশ এবং উন্মুক্ত বিষয়, যারা লেখাপড়া শেষ করে ফেলেছে কিন্তু অংশ নিতে পারে না। আমিও এখন কোন একটা কম্পিটিশন দেখলে মনে হয় একটু অংশ নেই, কিন্তু আমি তার ছাত্র নেই। তো সেই উন্মুক্তটা, যারা স্টুডেন্ট লাইফ শেষ করে ফেলেছেন তাদের জন্য 90 বছরের একজন মানুষও সেখানে অংশগ্রহণ করতে পারবে, এবং অনেকে অংশগ্রহণ করেছে ইতিমধ্যে। সেই বিষয়টা রেখেছি সম্ভাবনার নবদিগন্ত পদ্মা সেতু। এই 4টা বিষয় নিয়ে এবারে বিজয় দিবস উপলক্ষে আমরা রচনা প্রতিযোগিতা করেছি। আমরা আশা করছি শিক্ষাক্ষেত্রে আমরা সেমিনার, সিম্পোজিয়াম এবং কুইজ প্রতিযোগিতার পাশাপাশি এই ধরনের আয়োজন আগামীতে আরো আয়োজন করব আমরা। আপনি জেনে খুশি হবেন এবং অনলাইনে দেখতে পাবেন যে গত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে একটা ম্যানিফেস্টো আমাদের রিসার্চ টিমের মাধ্যমে আমরা প্রস্তুত করে
আমরা সেটা বিভিন্ন রাজনৈতিক দলকে চিঠি আকারে দিয়েছিলাম। অনেকগুলো পয়েন্ট তারা গ্রহণও করেছে, এটি একটি খুশির বিষয়। যেমন আপনাকে যদি বলি যে ইমাম মুয়াজ্জিনদের সরকারি বেতনের আওতায় আনা, এটা সন্ত্রাস দমনের ক্ষেত্রে অনেক বড় ভূমিকা রাখবে রাষ্ট্র বিনির্মাণে। তো আমাদের মনে হয় অনেক দলের ম্যানিফেস্টোর মধ্যে আমরা সেটা দেখেছি, তারা এনেছে। ঠিক তেমনি আমরা যেহেতু মায়েদের উপরে বেশি কাজ করি, তো আমাদের প্রথম পয়েন্টই ছিল এরকম যে গৃহিণী মায়েদের সম্মানী ভাতা। আমি আজ আপনাদেরকেও বলছি যে গৃহিণী মায়েরা, আমাদের মা সকাল থেকে ঘুম থেকে উঠে রাতে ঘুমাতে যাওয়া পর্যন্ত পুরো সংসার একটা ফ্যামিলি ম্যানেজমেন্ট করেন, কিন্তু সেই ম্যানেজমেন্টের ভিতরে বাবা আর্ন করেন বা হাজবেন্ড আর্ন করেন, সেই আয়ের বিষয়টা টাকার অঙ্কে আসে দেখে সেটার মূল্যায়িত হয়। কিন্তু আমাদের মায়েরা যে ঘরে এত কাজ করে, কিন্তু সেই কাজের মূল্যায়ন হয় না। সেজন্যই আমরা আমার মা ফাউন্ডেশন থেকে একটা প্রস্তাবনা রেখেছি সরকারের কাছে। আমি আবারও অনুরোধ জানাবো যে আমার মা ফাউন্ডেশন আশা করে যে আমাদের যে গৃহিণী মায়েরা আছে, কত হবে, 3 কোটি 3.5 কোটি হবে সব মিলিয়ে। তো এই মায়েরা যদি সম্মানী আকারে 500 টাকা হোক, 1000 টাকা হোক, রাষ্ট্র প্রধানমন্ত্রীর সিগনেচার সহ রাষ্ট্র যদি একটা ভাতা তাকে প্রদান করে, তাহলে প্রধানমন্ত্রীর দপ্তর থেকে যদি সেটা যায়, রাষ্ট্র যদি সেটা দেয়, তাহলে আমাদের মায়েরা আরো অনুপ্রাণিত হবে এবং মায়েরা মনে করবে যে এই সমাজ বিনির্মাণে তার শিশুদেরকে সে যে লালন পালন করছে, বড় করছে, এটাকে আমাদের লক্ষ্য দিতে হবে বেশি। এবং আমরা মনে করি এই মায়েদের ক্ষেত্রে যদি আমরা বেশি কেয়ারি হই, তাহলে যে আউটকামটা আসবে সেটা থেকেই দেশের উন্নয়ন হবে। সেই লক্ষ্যকে সামনে রেখেই কিন্তু আমরা এই মায়েদের গৃহিণী সম্মানী ভাতা এ বিষয়ে একটা দাবি আমরা তুলেছি। আশা করি আপনারাও আমাদের সাথে থাকবেন। সমগ্র দেশে আপনাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছেন, তো দেশের বাইরে আপনার কার্যক্রম পরিচালনা হচ্ছে কিনা? হ্যাঁ, আমরা দেশের বাইরে, দেশে যেমন সারা দেশে আমাদের প্রায় 3,500 ভলেন্টিয়ার কাজ করে, এছাড়া শোভাকাঙ্ক্ষী, শোভানাধ্যায়ী এই জাতীয় সদস্য ছাড়াও এবং সাধারণ প্রাথমিক সাধারণ সদস্য, প্রতিষ্ঠাতা সদস্য এবং আমাদের ফাউন্ডিং মেম্বার যারা আছেন, এর বাইরে এই কার্যক্রমগুলো দেশের বাইরে ছড়িয়ে দেওয়ার জন্য সকলের অনুপ্রেরণায়, উৎসাহে এবং বাঙালি কমিউনিটি যেগুলো আছে দেশের বাইরে, সেখান থেকে ব্যাপক আমাদের কাছে টেক্সট আসে, ফোন আসে যে আমার মা ফাউন্ডেশন এই নামটা নিয়ে আপনার ব্যানারে আমরা এখানে কাজ করতে চাই, তো আপনারা আমাদেরকে কাজ করার অনুমতি দিবেন কিনা। আমরা বলি আমার মা ফাউন্ডেশন তো শুধু আমার মা না, এটা সবার মা, আপনার মাকে নিয়েও আপনি ভাবতে পারেন। তো সেই জন্য আমরা সারা বাংলাদেশের পাশাপাশি পৃথিবীর বিভিন্ন দেশে আমরা ছোট ছোট করে আমাদের অঙ্গ সংগঠন করেছি। যেমন আমাদের ইংল্যান্ডে, লন্ডনে আমাদের একটি শাখা আছে, আমরা নেপালে একটি শাখা করেছি, কলকাতায় একটি শাখা করেছি, সাম্প্রতিক সময়ে আমরা আমেরিকার নিউ ইয়র্কে একটা শাখা করেছি এবং সেখানেও কাজ চলছে। মালয়েশিয়াতে আগামী মাসে আমাদের একটা ব্রাঞ্চ ওপেন হবে। এই নিয়ে মোট কথা আপনার 18টা 19টা দেশে আমাদের মোটামুটি আমাদের কার্যক্রম চলছে। সামাজিক এই কাজ করতে গিয়ে কোনো প্রতিবন্ধকতার শিকার হয়েছেন কি? আপনাকে এই প্রশ্নটি করবার জন্য অসংখ্য ধন্যবাদ। বুকের মাঝে অনেক দুঃখ, যন্ত্রণা, ব্যথা জমে থাকে, কিন্তু মুখে হাসি নষ্ট করা যায় না। তো এই কথাটা কেন বললাম, যে অনেক সময় অনেক প্রতিকূলতা, অনেক প্রতিবন্ধকতা আমাদের থাকে। অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনার এই প্রশ্নটার জন্য আমি আবারও ধন্যবাদ জানাই। আমাদের সমাজে বৃত্তবান মানুষ অনেক আছে, কিন্তু হৃদয়টা যদি মহৎ না হয়, বড় না হয়, তাহলে সেখানে কাজ করাটা অনেক কঠিন হয়ে যায়। আমাদের ছোট সামর্থ্যের ভিতরে আমরা যেভাবে চেষ্টা করছি, সেখানে যেমন মহৎ মানুষগুলো আমাদের সহযোগিতা করে আর্থিকভাবে, মানসিকভাবে, বা কেউ জায়গা দিয়ে, কেউ সময় দিয়ে, যে যেভাবে, তাদেরকে আমি ধন্যবাদ জানাতে চাই। পাশাপাশি যাদের কারণে কাজের প্রতিবন্ধকতা হয়, আমি তাদের বিরুদ্ধে কোনো অভিযোগ দিব না, কিন্তু মহান রাব্বুল আলামিন সৃষ্টিকর্তা পরিবারের এবং পরিবারের বাইরে যারা এই কাজগুলো করতে গেলে বাধা সৃষ্টি করেন, তাদেরকে যেন আল্লাহ রহমত দান করেন, হেদায়েত করেন এবং তারা যেন এই সামাজিক কাজের জন্য এগিয়ে আসেন। নিজেকে বিলিয়ে দেবার মধ্যে যে সুখ, সেই সুখ যারা অনুভব করতে পেরেছে তারাই সামাজিক কাজ করেন। কিন্তু যারা প্রতি পদে পদে সহযোগিতার পরিবর্তে বাধা সৃষ্টি করেন, আমি তাদের কাছে অনুরোধ করব যে আপনারা এই কাজটি দয়া করে করবেন না। আমার দ্বারা কারো মঙ্গল না হোক, ক্ষতি যেন না হয়, এই ব্রতটা যেন আমাদের থাকে। তো এই সমস্যার ভিতরে
কিছুটা সমস্যা থাকবে, যা কিছু ভালো হোক মন্দ হোক, কিছু করতে গেলে কিছুটা প্রতিবন্ধকতা থাকবে, সেগুলো ওভারকাম করেই আমাদের কাজ করতে হয়। পরিবার পরিজন সম্পর্কে যদি একটু বলেন। ধন্যবাদ। আমি ব্যক্তিগত জীবনে আমরা একটা মুসলিম পরিবার থেকে এসেছি। আমার হোম ডিস্ট্রিক্ট যশোর। আমি পড়াশোনার শেষ করার পরে কর্মজীবনে আসি। আমি গত 20 বছর যাবত আমি জব করছি। আমার কর্মজীবন প্রায় 20 বছর পার হচ্ছে। আমি ব্যক্তিগত জীবনে বিবাহিত। আমার স্ত্রী স্বনামধন্য একজন চিকিৎসক গাইনি বিভাগে। তিনি তার জায়গায়ও বেশ অনেক ভালো কাজ করেছেন, ডাক্তার নুসরত জাহান মিথেন। আমার একটা বাচ্চা আছে 6 বছর বয়স, আহিয়ান। আর আমার বাবা মা, যাদের দোয়া এবং আশীর্বাদ নিয়ে আমার এগিয়ে যাওয়া, দুজনেই এই পৃথিবী থেকে গত হয়েছেন। আমি তাদের প্রতি আমার শ্রদ্ধা এবং ভালোবাসা রাখি। তাদের দোয়া, তারা ছোটবেলা থেকে আমাকে অনেক দোয়া করেছেন এবং এইসব কাজগুলোকে আমার বাবা মা খুবই উৎসাহ দিতেন। এবং আমরা 7 ভাই 2 বোন, সবাই যার যার স্ব স্ব জায়গা থেকে প্রতিষ্ঠিত। আমি ভাই বোনের মধ্যে 7 নম্বর। আমার হোম টাউন হচ্ছে যশোর জেলার কেশবপুরে। এবং কেশবপুরে আপনি জানেন যে মাইকেল মধুসূদন দত্তের বাড়িও এই জায়গায়। অনেক প্রখ্যাত মানুষরা এখানে, তারা আমাদেরকে পথ দেখান। আর ভবিষ্যৎ পরিকল্পনা আরো কিছু আছে, সেগুলো নিয়ে পরে কথা হবে। তো এই হচ্ছে আমার ব্যক্তিগত জীবন। শুনেছি আপনি সাহিত্য চর্চাও করেন, আবার আপনি জাগ্রত কবি নামেও পরিচিত। এই সম্পর্কে যদি আপনি কিছু বলতেন। দেখুন, স্বাভাবিক মানুষ বেঁচে থাকতে গেলে খাবার খেতে হয়, কিন্তু মনের খোরাকেরও কিন্তু প্রয়োজন হয়। সেজন্যই আমি ছোটবেলা থেকে এই লেখালেখির সাথে জড়িত। যখন ক্লাস 5-এ পড়ি, তখন আমার লেখা বাংলাদেশ বেতার খুলনাতে কল্লোল অনুষ্ঠানে প্রচারিত হয়। সেই থেকে আর পিছনে ফিরে তাকাইনি। বাংলাদেশ বেতার ঢাকা, খুলনা, রংপুর, রাজশাহী প্রত্যেকটি বেতারই আমার লেখা প্রচারিত হয়ে আসতো। স্কুল জীবন থেকে পত্রপত্রিকায় লিখতাম। তো শিশুবাদে এখন পর্যন্ত আমি গান লিখেছি প্রায় 1700-র মতো, আর কবিতা লিখেছি প্রায় 550+, প্রবন্ধ, ছোট গল্প এরকম লেখা হয়েছে প্রায় 17টার, উপন্যাস 3টা, ছড়া, এবং পত্রপত্রিকায় রাজনৈতিক বিষয়। এবং আমি যেহেতু বিপণন পেশার সাথে জড়িত, তো বিপণন বিক্রয় বিষয় নিয়েও আমি লেখালেখি করি, এগুলো করে আসছি। তো আমার প্রথম কবিতার বই কাটার চোখের জল, এটি এবছর প্রকাশিত হবে আশা করছি। তো আপনারা দোয়া করবেন। আমাদের SN টিভির দর্শকদের জন্য যদি 2-4 লাইন কবিতা বলেন। SN টিভির দর্শক শ্রোতাদের জন্য আমি চেষ্টা করছি, আসলে ভালো লিখি কিনা জানি না, সেটা মূল্যায়নের ভার দর্শকদের। তবে প্রথমে শ্রদ্ধা জ্ঞাপন করছি জননেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে। সাম্প্রতিক সময় আমার একটি কবিতা বের হয়েছে। কবিতাটির শিরোনাম ছিল আমি শেখ হাসিনা। সেখান থেকে আমি একটি প্যারা করি। আমি শেখ হাসিনা, আমি কন্যা জাতির পিতার, এ জাতির ভার স্কন্ধে আমার, এসেছি আলোর মশাল হাতে, সরিয়ে যাব সব জঞ্জাল, কাটাতে অন্ধকার। আমি শেখ হাসিনা, অন্যায়ের কাছে মাথা নত করি না, আমি চিনি না আপন পর, জেলেছি স্বপ্ন শিখা কোটির হৃদয়ে, এনেছি আশার শত আলোক বর্তিকা। আমি শেখ হাসিনা, আমি দুঃখ করেছি জয়, বারে বার দুয়ারে এসে গেছে ফিরে, আমি মৃত্যুকে করি না ভয়, জাতির জন্য মৃত্যুকে করেছি জয়। আমি শেখ হাসিনা, আমার হৃদয়ে বসিয়েছি আদালত, আমি নিজেই করি সব বিচার, আমি মমতায় বাঁধি সব ভালোবাসা, মানবতার আঁচলে রাখি শাসনের ভার। আমি শেখ হাসিনা, দেখিনি কোনো ব্যক্তি সুখের মুখ, আমি নিয়ত মুছে দেই অসহায়ের দুঃখ, বিশ্ব জুড়ে মন্দার হাটে শক্ত ধরেছি বৈঠা, সদা সচল রাখিতে দেশের অর্থনীতির চাকা। আমি শেখ হাসিনা, ছুটে চলেছি অবিরাম টেকনাফ থেকে তেতুলিয়া, আমি শহীদের কান্না শুনি অবিরাম, এই মাটি থেকে সরাতে হবে সব অবিচার, তবেই সম্পূর্ণ হবে আমার এই অভিযান। আমি শেখ হাসিনা।
সততায় গড়েছি প্রাচীর, প্রত্যয় রেখেছি দৃঢ়তা, জাতীয় পতাকার রাখতে মান, কখনো পিছু হটব না। আধার সরিয়ে আনিব আলোর ঝর্ণা ধারা, এ আমার জনতার প্রতি অবিচল অঙ্গীকার। আমি শেখ হাসিনা, আমি মানি না কোনো অন্যায়, উঠেছি বিশ্ব সভায়, দেশের পতাকা উড়িবে পথ পথ, রাখবো চির অক্ষয়, সব মানুষের মুখে ফুটিবে হাসি, দুঃখ করিব বিদায়, বাবার স্বপ্ন করতে বাস্তবায়ন, নেই কোনো সংশয়। আমি শেখ হাসিনা, আমি সেদিনই থামবো আমার রথ, ফুরাবে এ পথ, সব ভেদাভেদ ভুলে গিয়ে এক করিব দলমত। আমার চোখে সবার উপরে দেশ, তাহার উপরে জনগণ, সেদিনই থামবে এই চলা, যেদিন সর্বত্র ঘটিবে উন্নয়ন। আমি শেখ হাসিনা। আপনি এই যে বললেন জাগ্রত কবি, এটা আসলে মানুষে বলে, আমি সমসাময়িক যখন যে ঘটনাটা ঘটে সেই ঘটনার উপরে চেষ্টা করি 2 লাইন লিখবার, সে কারণেই হয়তো এটা হবে। তবে এই জাগ্রত কবির উপরে বাংলাদেশ লেখক ফ্রম আমাকে জাগ্রত কবি হিসাবে একটি অ্যাওয়ার্ড আগামী মাসের সম্ভবত 9 তারিখে প্রদান করার জন্য মনোনয়ন দিয়েছে, দোয়া রাখবেন। তো এখান থেকে আমি 2 লাইন, যেমন সম্প্রতি পেঁয়াজের উপরে আমাদের একটা বড় আলোচনা হয়ে গেল, তো সেখান থেকে 2 লাইন শোনাই। ওরে পেঁয়াজ, ওরে পেঁয়াজ, হঠাৎ কেন কোন দিমাগে বাড়িয়ে দিলি ঝাঁজ, ইলিশ দিলাম 500 টন, তাই কি তোর বাড়লো মান, তোর ভিসা পাসপোর্ট সব নিল কেড়ে, তাই বুঝি বাংলাদেশে তোর দাম গিয়েছে বেড়ে। এরকম যেমন এই যে সাম্প্রতিক সময় আপনার আরো দেখেছি যে রূপপুরের বালিশ কেলেঙ্কারি, তখন আমরা লিখলাম এটা বালিশ থেকে পর্দা। রূপপুরের রূপনগরে বালিশ এসেছে এক, বাঁশের থেকে কঞ্চি বড়, একটু চেয়ে দেয়, কেটলি তুমি কিসের তৈরি, এত কেন দাম, অবশেষে সব প্রকাশিল, রাখলে না আর মান। এরকম আমি সমসাময়িক বিষয় নিয়ে আসলে লিখে থাকি। অসাধারণ আপনার লেখা। আপনার অবসর কিভাবে কাটে? আসলে অবসর পেলে তো অবসর কাটবে, সারাদিন যে কাজের মধ্যে ব্যস্ত থাকতে হয়, তারপরে যেটুকু সময় তো এই প্রতিষ্ঠানটা নিয়ে দিতে হয়। তারপরও আমি গান শুনতে পছন্দ করি, গান শুনি। আমার মাছের অ্যাকোয়ারিয়াম আছে, সেটা নিয়ে একটু নার্সিং করি। আর আমার একটা ছোট্ট ফুল বাগান আছে, আমি সেটাকে নিয়ে একটু নার্সিং করি। আর এই যে অবসর সময় একটু বই পড়ি, এটা নিয়েই আমি থাকি। আর মাঝে মধ্যে একটু ঘুরতে যাই কোথাও কোথাও। গানটি ছিল এরকমই, আর ক্ষমা সুন্দর দৃষ্টি দেখবেন, কারণ আমি আসলে গান পারি না, লিখতে পারি। আমি আর হাসবো না মা, হাসতে ভুলে গেছি, তোমার শাড়িরা চোলোরা ছিঁড়ে ফেলেছে দেখি, আমি আর হাসবো না মা। কি আশায় মা তোমার মুক্তিতে, বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছিল ভাই, কাঁদে তাদের আত্মা এখন, কাঁদে তাদের আত্মা এখন, এলো লজ্জায় আর কোথায় রাখি, আমি আর হাসবো না মা, হাসতে ভুলে গেছি। কি চেতনায় বেঁধে ওগো জীবন দিয়েও খুঁজেছিল স্বাধীনতার সুর, তাই বুঝি আজ হারিয়ে ভাষা, তাই বুঝি আজ হারিয়ে ভাষা, লাজে লুকিয়ে আমায় দেখিস, আমি আর হাসবো না মা, হাসতে ভুলে গেছি, তোমার শাড়িরা চোলোরা ছিঁড়ে ফেলেছে দেখি।
আর হাসবো না আমার। অ্যাকশন অ্যাকশন আমার মা ফাউন্ডেশনের ভবিষ্যৎ পরিকল্পনা কি এবং আমার মা ফাউন্ডেশনকে কত দূর দেখতে চান? ধন্যবাদ আপনাকে। আমার মা ফাউন্ডেশন এখন আমরা শুধুই সমাজসেবার মূলক কাজগুলো করে যাচ্ছি, কিন্তু আমাদের যে ব্যাপক ভলেন্টিয়ার টিম রয়েছে এদেরকে তো আর সারা জীবন এভাবে তারা পরিশ্রম করে যাবে তা তো হয় না, তাদেরও তো একটা ফিডব্যাক দরকার। সেই জন্য আমরা কর্মসংস্থানমূলক কিছু পরিকল্পনা গ্রহণ করেছি। আমরা বাংলাদেশে সোশ্যাল বিজনেসের একটি নতুন তত্ত্ব নিয়ে এবং পরিকল্পনা নিয়ে কাজ করছি আমাদের রিসার্চ টিম। আমরা খুব স্বল্প সময়, কয়েক বছরের মধ্যে, আমরা 2 থেকে 3 বছরের মধ্যে এই সোশ্যাল বিজনেসগুলোর মধ্যে আমরা ইনভলভ হব এবং ফুল প্রেজেন্ট আমরা এই তরুণ সমাজকে কর্মমুখী বিভিন্ন প্রকল্পের আওতায় নিয়ে এসে বেকার সমস্যার সমাধানে সরকারের পাশাপাশি আমরা কাজ করব। দ্বিতীয় বিষয় হলো সমাজসেবার ক্ষেত্রে একটি বড় পরিকল্পনা আমাদের রয়েছে, আর সেটি হলো যে বৃদ্ধাশ্রম। আমরা চাই না কোনো মা বাবা বৃদ্ধাশ্রমে যাক, তো তারপরও যাদের সেই জায়গাটা হবে না তাদের জন্য দেশের সর্ববৃহৎ বৃদ্ধাশ্রম, যেখানে কোনো অর্থ লাগবে না, যেখানে কোনো টাকা পয়সা লাগবে না, সম্পূর্ণ ফ্রিতে সাংস্কৃতিক একটি পরিমণ্ডলে ধর্মীয় আবহ নিয়ে শেষ বয়সে যেন আমাদের বয়স্ক সিনিয়র সিটিজেনরা খুব সুন্দর জীবনযাপন পালন করতে পারে, এই পরিকল্পনা নিয়ে আমরা কাজ করছি। আর শিশুদের মনন বিকাশে হারিয়ে যাওয়া সুবচনকে ফিরিয়ে নিয়ে আসার জন্য, হারিয়ে যাওয়া নৈতিকতা, মূল্যবোধ এবং দেশপ্রেমকে ফিরিয়ে আনবার জন্য আমার মা ফাউন্ডেশন জোরালোভাবে কাজ করে যাবে আগামী দিনে। আর আমার সবশেষে আমি আপনার যে বিষয়টা বলবো সেটি হচ্ছে 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে 2 লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে অর্জিত লাল সবুজ পতাকার মান যেন আমরা রাখতে পারি এবং বিশ্বের বুকে বাংলাদেশ যেন একদিন শ্রেষ্ঠ জাতি হিসাবে, উন্নত সমৃদ্ধ জাতি হিসাবে মাথা তুলে দাঁড়াতে পারে। সেইখানে জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে আহ্বান, তার সাথে মিলিয়ে আমরা যেন কাজ করতে পারি, সহযোগিতা দিয়ে দেশকে সত্যিই সমৃদ্ধশীল করতে পারি। সেখানে আমাদের ক্ষুদ্র প্রয়াস যদি কোনো কাজে আসে তাহলেই আমরা ধন্য হব। আমার মা ফাউন্ডেশনের ভবিষ্যৎ পরিকল্পনা কি এবং আমার মা ফাউন্ডেশনকে কত দূর দেখতে চান? ধন্যবাদ আপনাকে। আমার মা ফাউন্ডেশন এখন আমরা শুধুই সমাজসেবার মূলক কাজগুলো করে যাচ্ছি, কিন্তু আমাদের যে ব্যাপক ভলেন্টিয়ার টিম রয়েছে এদেরকে তো আর সারা জীবন এভাবে তারা পরিশ্রম করে যাবে তা তো হয় না, তাদেরও তো একটা ফিডব্যাক দরকার। সেই জন্য আমরা কর্মসংস্থানমূলক কিছু পরিকল্পনা গ্রহণ করেছি। আমরা বাংলাদেশে সোশ্যাল বিজনেসের একটি নতুন তত্ত্ব নিয়ে এবং পরিকল্পনা নিয়ে কাজ করছি আমাদের রিসার্চ টিম। আমরা খুব স্বল্প সময়, কয়েক বছরের মধ্যে, আমরা 2 থেকে 3 বছরের মধ্যে এই সোশ্যাল বিজনেসগুলোর মধ্যে আমরা ইনভলভ হব এবং ফুল প্রেজেন্ট আমরা এই তরুণ সমাজকে কর্মমুখী বিভিন্ন প্রকল্পের আওতায় নিয়ে এসে বেকার সমস্যার সমাধানে সরকারের পাশাপাশি আমরা কাজ করব। দ্বিতীয় বিষয় হলো সমাজসেবার ক্ষেত্রে একটি বড় পরিকল্পনা আমাদের রয়েছে, আর সেটি হলো যে বৃদ্ধাশ্রম। আমরা চাই না কোনো মা বাবা বৃদ্ধাশ্রমে যাক, তো তারপরও যাদের সেই জায়গাটা হবে না তাদের জন্য দেশের সর্ববৃহৎ বৃদ্ধাশ্রম, যেখানে কোনো অর্থ লাগবে না, যেখানে কোনো টাকা পয়সা লাগবে না, সম্পূর্ণ ফ্রিতে সাংস্কৃতিক একটি পরিমণ্ডলে ধর্মীয় আবহ নিয়ে শেষ বয়সে যেন আমাদের বয়স্ক সিনিয়র সিটিজেনরা খুব সুন্দর জীবনযাপন পালন করতে পারে, এই পরিকল্পনা নিয়ে আমরা কাজ করছি। আর শিশুদের মনন বিকাশে হারিয়ে যাওয়া সুবচনকে ফিরিয়ে নিয়ে আসার জন্য, হারিয়ে যাওয়া নৈতিকতা, মূল্যবোধ এবং দেশপ্রেমকে ফিরিয়ে আনবার জন্য আমার মা ফাউন্ডেশন জোরালোভাবে কাজ করে যাবে আগামী দিনে। আর আমার সবশেষে আমি আপনার যে বিষয়টা বলবো সেটি হচ্ছে 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে 2 লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে অর্জিত লাল সবুজ পতাকার মান যেন আমরা রাখতে পারি এবং বিশ্বের বুকে বাংলাদেশ যেন একদিন শ্রেষ্ঠ জাতি হিসাবে, উন্নত সমৃদ্ধ জাতি হিসাবে মাথা তুলে দাঁড়াতে পারে। সেইখানে জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে আহ্বান, তার সাথে মিলিয়ে আমরা যেন কাজ করতে পারি, সহযোগিতা দিয়ে দেশকে সত্যিই সমৃদ্ধশীল করতে পারি। সেখানে আমাদের ক্ষুদ্র প্রয়াস যদি কোনো কাজে আসে তাহলেই আমরা ধন্য হব। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমার মা ফাউন্ডেশনের কার্যক্রম দেশের গণ্ডি পেরিয়ে সারা বিশ্বে ছড়িয়ে যাক, এই কামনা করছি। তো আমাদের এসএন টিভির দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলতেন। অবশ্যই, কারণ আপনাদের মাধ্যমেই আমাদের এই বক্তব্যগুলো
ইথারে ছড়িয়ে যাবে, দেশে এবং দেশের মানুষ দেখবে। তো আমি দর্শক শ্রোতাদেরকে বলবো যে আপনারা এসএন টিভি দেখবেন। এসএন টিভি নিত্য নতুন তারা যে পরিকল্পনাগুলো নিয়ে এসেছে এবং তাদের জন্য আমরা সহযোগিতার মানসিকতা নিয়ে আসবো যে আমাদেরও কিছু ভালো পরিকল্পনা থাকলে আমরা এসএন টিভি টিমকে আমরা সরবরাহ করব। তাদের যে চেষ্টা এবং প্রচেষ্টা, আমি জেনেছি যে এসএন টিভি খুব সুন্দর সুন্দর প্রোগ্রাম নিয়ে সামনে আসছে। সেই প্রোগ্রামগুলো আশা করি সফল হবে এবং এসএন টিভি দেশের গণ্ডি পেরিয়ে বিদেশে সর্বত্র জনগণের দর্শক শ্রোতাদের মন জয় করবে। ধন্যবাদ এসএন টিভি। আমার মা ফাউন্ডেশন পক্ষ থেকে এসএন টিভিরও দীর্ঘায়ু কামনা করছি। ধন্যবাদ।